শুরু হচ্ছে সেই বহু প্রতীক্ষিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রাভেল সিরিজ। উত্তরাখণ্ডের বুকে লুকিয়ে থাকা এমন এক স্বর্গরাজ্য যার নাম শুনলেই ট্রেকারদের চোখে ভেসে ওঠে রঙিন ফুলের সমুদ্র আর মেঘে মোড়া পাহাড়ের ছবি। অনেক দিনের অপেক্ষা, অসংখ্য পরিকল্পনা আর এক রাশ উত্তেজনার পরে অবশেষে পূরণ হয়েছিল আমাদেরও সেই স্বপ্ন। এই সিরিজের প্রথম পর্বে আমরা আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে উত্তরাখণ্ডের পাহাড়ি পথে। দেখাবো কিভাবে কলকাতা থেকে হরিদ্বার হয়ে গোবিন্দঘাট পৌঁছাবেন সব থেকে সহজ উপায়। পথে সন্ধান দেব হরিদ্বারের কাছে লুকিয়ে থাকা এমন এক দারুণ অফবিট হোমস্টের, যা শান্ত পরিবেশ, পাহাড়ি আবহ আপনাদের মন জয় করবেই। শুধু তাই নয়, গোবিন্দঘাট পৌঁছে কোথায় থাকবেন, কিভাবে খুব কম খরচে প্রাইভেট গাড়ি ছাড়াও হরিদ্বার থেকে গোবিন্দঘাট পৌঁছাবেন সেটাও বলবো। আর তার সঙ্গে তো থাকছেই বর্ষার উত্তরাখণ্ডের সেই মন মাতানো সৌন্দর্য। তাহলে আর দেরি কেন, রবিবারের দুপুরে লাঞ্চ টেবিলে একসঙ্গে ভার্চুয়ালি বেরিয়ে পড়ি উত্তরাখণ্ডের পথে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমি সায়ন্তন আর আপনারা দেখছেন সায়েল স্টোরিজ। জুলাই মাসের একদম এন্ড, 28 জুলাই, বাংলায় শ্রাবণ মাস চলছে। বাবার মাথায় জল ঢালার জন্য বহু পুণ্যার্থী বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমরা বেরিয়ে পড়েছি উত্তরপাড়া থেকে সুদূর দেবভূমি অর্থাৎ উত্তরাখণ্ড। উত্তরপাড়া থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল, তারপর একটা লোকাল ট্রেনে করে আমরা এই মুহূর্তে চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্ম নাম্বার 11-এ দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন হচ্ছে 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, যেটা দুপুর 1টার সময় এখানে ছাড়বে এবং পরের দিনকে বিকাল 3:50 আমাদেরকে পৌঁছে দেবে হরিদ্বার। 12:35 প্ল্যাটফর্মে জাস্ট ট্রেন ঢুকছে। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B1। আমাদের পড়েছে 3, 5, 6 আর এখানে সাইড আবার 16। এক্স্যাক্টলি 1টা বাজে আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। একদম রাইট টাইমে ছেড়েছে ট্রেন। একটা ট্রেন ছাড়ার কথা 12:57 বাজে। আমাদের যে সহযাত্রী তিনি তো এখনো এসে পৌঁছাননি। পায়েল হা করে তাকিয়ে আছে। 12:58 তিনি এসে পৌঁছালেন। আর 2 মিনিট, লিটারালি 2 মিনিটের জন্য ট্রেন। থ্যাংক ইউ বলা উচিত টু হু এভার ইজ রেসপন্সিবল। আমরা একটা ডিডিএল এর পার্ট 2 সিনটা মিস করে গেছি। শুট করতে পারতাম দারুণ ভাবে, যে আমি 2 মিনিট আগে দৌড়চ্ছি, তুই ওখান থেকে ক্যামেরা বের করে আমি শুট করতে পারি। But it was a mess, man. It was a mess. ফাইনালি ট্রেনটা পেয়েছো, এটা আলাপ করিয়ে দিই। ইনস্টাগ্রাম আর Right. অভিষেক মুর্মু সেকেন্ড টাইম আমাদের একসাথে ট্রিপ। কতটা এক্সাইটেড বলো? Absolutely excited, man. দেখ, এতটা এক্সাইটেড না আমি ভেবে নিয়েছিলাম যদি এখানে মিস হয় আমি যাচ্ছি দমদম। তোদের সাথে দেরাদুনে দেখা হতো। সত্যিই তাই। আর অভিষেকটার সাথে আছে পায়েলের ভাই। ও যে হ্যালো, ট্রেক করার জন্য কতটা রেডি বলো? ভীষণ। কতটা রেডি দেখাবো? হ্যাঁ। ওর পায়ের দিকে দেখাবো একদম সবাই সবাই আমাদের একদম ট্রেকিং শু পরে এসেছে। টুকটাক মুখরোচক খাবার সাথে গল্প করতে করতে আমাদের ট্রেন যাত্রা শুরু হলো। বাইরের মেঘলা আকাশ এবং সবুজ প্রকৃতির হাতছানি ভালোই লাগছিল, কিন্তু তারপর ট্রেন যখন জাসিদি জংশনে এসে দাঁড়ালো, যেটা হলো সেটার জন্য আমরা সত্যি কেউ রেডি ছিলাম না। এবং জার্নির সাথে সাথে এই ঘটনাও চলল প্রায় রাত পর্যন্ত। রাত্রি এখন 12:10 বাজে। এই হচ্ছে এসি থিয়েটার কম্পার্টমেন্টের অবস্থা। এবার দেখুন, সন্ধ্যে থেকে প্রচুর মানুষজন উঠে অনেক ডিস্টার্ব করেছে। এসি কাজ করছিল না ঠিকঠাক, এখনো এখানে শুয়ে আছে। ট্রেন এসে দাঁড়ালো মোরাদাবাদ জাংশনে, আর আমাদের জোম্যাটো থেকে লাঞ্চ অর্ডার করা ছিল, চলে এসেছে। তো বিরিয়ানি হাউস থেকে এই হচ্ছে বিরিয়ানি, 199। বিরিয়ানিটা যেরকম ভেবেছিলাম ততটাও কিন্তু খারাপ খেতে ছিল না, ভালোই খেতে ছিল। এই মুহূর্তে আমরা আছি লাক্সার জংশনে। আগের বারে যখন আমরা ঋষিকেশ হরিদ্বার ট্যুরটা করেছিলাম, শিলিগুড়ি থেকে ডাইরেক্ট এখানেই নেমেছিলাম, এখান থেকে আমরা হরিদ্বার গিয়েছিলাম। এক্স্যাক্টলি 4:06 আমরা পৌঁছালাম হরিদ্বার স্টেশনে। নির্ধারিত সময় থেকে জাস্ট 15 মিনিটই লেট করেছে, একদম ভালো টাইমেই পৌঁছে গেছি। এই হচ্ছে হরিদ্বার স্টেশন। এবার এখান থেকে আমরা অটো নেব, অটো নিয়ে যাব আমাদের হোমস্টের দিকে। এই এসকেলেটর দিয়ে আমরা বাইরে এলাম। এই হচ্ছে হরিদ্বার স্টেশনের বাইরের পোর্শনটা।
এখানে সুন্দর শিব ঠাকুরের একটা মূর্তি আছে। স্টেশন চত্বরেই অনেক টোটো দেখতে পাচ্ছি, অটো দেখতে পাচ্ছি। এখানে পায়েল কথা বলছে আমাদের হোমস্টে যাওয়ার জন্য। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে বেশ কিছু টোটো অটো আপনারা পেয়ে যাবেন। স্টেশনের মধ্যে টোটোগুলো একটু বেশি দাম বলছিল, এখানে আমরা 200 টাকার মধ্যে একটা টোটো পেয়ে গেছি যাওয়ার। স্টেশন থেকে হোমস্টের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। আমাদের আসতে সময় লাগলো 20 থেকে 25 মিনিট। একটু আউটস্কার্টে হোমস্টেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে বাইরে থেকে। এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে, ডিভাইন হোমস্টে। এখানে একটা গাড়ি পার্ক করা আছে, আপনারা যারা যদি নিজেরা গাড়ি নিয়ে আসেন তাদের জন্য খুবই ভালো। এখানে বিশাল বড় একটা পার্কিং এরিয়া আছে দেখুন। আর এই ওপর দিয়েই রুমে যেতে হয়। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসার পরে এখানে একটা বড় ড্রয়িং এরিয়া আছে বা সিটিং এরিয়াও বলতে পারেন। সুন্দর বেতের চেয়ার টেবিল পাতা আছে। আর এই পাশাপাশি হচ্ছে আমাদের দুটো রুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। চলুন একবার রুমটা দেখিয়ে দিই। এই রুমটা প্রথমে দেখাই। এখানে একটা বড় কিং সাইজ বেড দেওয়া আছে, তার সাথে একটা আলমারি আছে, এখানে টেলিভিশন আছে, চেয়ার টেবিল দেওয়া আছে, সুন্দর একটা ওয়াল পেপার। আর এখানে একটা বড় উইন্ডো টাইপেরই বলতে পারেন, বাইরে থেকে এরকম ভিউ। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, বেসিন, মিরর, ওয়েস্টার্ন টয়লেট, এখানে গিজার, শাওয়ার, সমস্ত কিছু ফেসিলিটিসই আছে। রুমের সাইজও কিন্তু ঠিকঠাক, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে ফ্যানও দেওয়া আছে। আমরা দুটো রুম নিয়েছিলাম, এটা হচ্ছে আরেকটা রুম। ওভারঅল দেখে নিন, প্রতিটা রুমে এসি এবং ফ্যান দুটোই দেওয়া আছে, একই রকম কোয়ালিটির রুম। যারা হরিদ্বারে এসে প্রপার গঙ্গার ঘাট মানে হার কি পৌড়ির আশেপাশে থাকতে না চান, একটু আউটস্কার্টে থাকতে চান, একটু শান্ত নিরিবিলি জায়গায় থাকতে চান, তাদেরকে কিন্তু এই হোমস্টেটা রেকমেন্ড করব। হোমস্টের ব্যালকনি থেকে আপনারা বাইরের একবার ভিউটা দেখুন, নিজেরাই বুঝতে পারবেন যে একটু শান্তশিষ্ট জায়গা। এরপর আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা যাব গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। আমরা ওই টোটো করেই চলে এসেছি। আমাদের স্টেশন থেকে হোমস্টে যেতে 200 টাকা নিয়েছিল টোটো ভাড়া, আর হোমস্টে থেকে এই ঘাটে নিয়ে আসতে 150 টাকা নিয়েছে। তো ওটা যেহেতু অনেকটাই আউটস্কার্ট, 8 কিলোমিটার দূরে অবস্থিত, তার জন্য একটু সময়ও লেগে গেল। প্রচুর ভিড়, প্রচুর দোকানপাট। 2 বছর আগে এসেছিলাম তখনের থেকে এখন যেন অন্য অন্য রকম লাগছে। অনেক কিছু চেঞ্জ হয়তো হয়েছে। যাই হোক, এবার যাই, হয়তো সন্ধ্যা আরতি এবার স্টার্ট হয়ে যাবে। আমরা ঘাটের একদম কাছে পৌঁছে গেছি। জুলাই মাসেও যে এত ভিড় হবে ভাবতে পারিনি। আমরা ফেব্রুয়ারিতে এসেছিলাম লাস্ট টাইম, তার থেকেও যেন মনে হচ্ছে এখন বেশি ভিড়। এখনো স্টার্ট হয়নি, এখন হালকা গরমও রয়েছে, প্রচন্ড বেশি জলের স্রোত এখানে। এটা নিয়ে দ্বিতীয়বার আমরা হরিদ্বারে এলাম। ঘাটে পৌঁছেই আমরা চলে গেলাম মা গঙ্গার কাছে। পবিত্র গঙ্গার তীরে দাঁড়িয়ে দুজনে হাতে ফুল নিয়ে প্রার্থনা করলাম। এরপর ফুলের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে আমরা মা গঙ্গার আরতিও করলাম। ছোট্ট সেই প্রদীপটি যখন গঙ্গা স্রোতের বুকে ভেসে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল আমাদের সমস্ত প্রার্থনা যেন গঙ্গা মায়ের দিকে যাচ্ছে। আমাদের মতো হাজার হাজার পুণ্যার্থীও সেই সময় উপস্থিত ছিলেন হার কি পৌড়ির ঘাটে। সবাই অপেক্ষা করছিলেন দিনের সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ মুহূর্তের জন্য, সন্ধ্যার গঙ্গা আরতি। 6:30 বাজে, গঙ্গা আরতি স্টার্ট হচ্ছে। দেখুন চারপাশে প্রচুর পুণ্যার্থীরা এসেছেন। আর সত্যি বলতে হরিদ্বারের সন্ধ্যার গঙ্গা আরতি শুধু একটা অনুষ্ঠান নয়, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। চারদিকে একসঙ্গে ধ্বনিত হতে থাকে জয় গঙ্গা মাইয়া কি, জয় গঙ্গা মাইয়া কি। আপনি যদি কখনো হরিদ্বার না গিয়ে থাকেন, তাহলে জীবনে অন্তত একবার সন্ধ্যার গঙ্গা আরতি নিজের চোখে দেখার চেষ্টা করবেন। বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা শুধু চোখে নয়, হৃদয়েও চিরকাল থেকে যাবে। আমরা লাস্ট টাইম যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম, তখন যেহেতু শীতকাল, অনেকটা আগেই সন্ধ্যা হয়ে যায়, তাই আগেই সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গিয়েছিল। আর এটা জুলাইয়ের লাস্ট উইকে আমাদের হোমস্টে থেকে বলেছিল 5টা 5:30টার সময় করে হবে। আমরা ওই অনুযায়ী তাড়াতাড়ি করে এসেছি, বাট সন্ধ্যা আরতি হলো 7টার পর। তো মানে এটাই বুঝলাম সন্ধে হওয়ার ঠিক আগেই হবে, মানে যখন যেই সিজন, যেই সময় সানসেট হয় সেই সময়, মানে ঠিক সানসেটের আগেই বা ওই সময়টা করেই হয়। আর এখন আমাদের সন্ধ্যা আরতি কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড ভিড় যেমনটা বললাম। এবার আমরা একটু পিছন দিকে এসেছি, এদিকে এই গলিতে। এখানে এই সমস্ত জিনিসপত্র তো বিক্রি হচ্ছে, আরও অনেক ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পারেন। আর এই গলিতে গেলে স্ট্রিট ফুডও পাওয়া যায়, আগেরবারে খেয়েছিলাম, ওখানে আমরা যাচ্ছি। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। আমি কি হেড? ইয়েস।
আচ্ছা, তুই হচ্ছিস আজকে আমাদের হেড। আর আগের বারে আমরা এখানেই খেয়েছিলাম 5 স্টার ক্যাফে, এখানে জিলিপি খেয়েছিলাম আর রাবড়ি বা কিছু একটা তার সাথে। আবার কি এখান থেকে স্টার্ট করবো নাকি? তাহলে চলো যেখানে ইচ্ছা। আমাদের আজকে প্রথম আইটেম হচ্ছে আলু টিকি চাট। এখানে এত রকমের স্ট্রিট ফুড আছে, এটা দিয়ে আমরা স্টার্ট করলাম। এবার দেখুন এখানে কত মিষ্টি, এটা অলমোস্ট শেষের পথে। সাথে আমরা নিয়েছি মালপোয়া আর সুজির হালুয়া। যে কটা ওখানে খাবার খেলাম ওটা কেমন লাগলো? কোনটা বেস্ট ওখানে? হালুয়া ওয়াজ নাইস, হালুয়া, ইয়েস। হালুয়া ওয়াজ রিয়েলি নাইস। তারপরে মালপোয়া, ঠিক আছে, তারপর আলু টিকি। দেন আলু টিক্কি। আর এটা কেমন? এটা লেটস হ্যাভ ইট টুগেদার। হ্যাঁ, একটু মিষ্টির পরিমাণটা কম লাগলো আমার। এটা ক্লোজ আছে বলবো, দিস ইজ গুড, বাট আরো বেটার হতে পারে। যেখানে আমরা সমস্ত খাবারগুলো খেলাম কোন তার জায়গা? পাশেই এই গলিটা না। আছে। যারা শপিং করতে চান তারা কিন্তু এখানে এসে শপিং করতে পারেন। এখানে প্রচুর দোকানপাট আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয়। ভালো লাগে না এটা এই দেখতে? যেটা একটা মিষ্টির দোকান। এটা আমাদের ভালো লাগলো, তার জন্য আমরা আবার 100 গ্রাম নিলাম, 50 টাকা। তো অনেক কিছু খাওয়া দাওয়া ঘোরাঘুরির পর আমরা মেন রোডে চলে এসেছি। এখান থেকে আবার টোটো করে বা অটো করে আমরা হোটেল চলে যাব, মানে হোমস্টে চলে যাব। যদি আপনারা হরিদ্বারে কি ঘোরার পয়েন্ট আছে ওগুলো দেখতে চান, তাহলে আমরা আগে একবার এসেছিলাম, তখন ডিটেলে দেখিয়েছিলাম, ওই ব্লগটা দেখে নিতে পারেন। গুড মর্নিং। কালকে ওখান থেকে ফিরে আমাদের কিছু করার ছিল না, আড্ডা মেরে ঘুমিয়ে গিয়েছিলাম। আর আমাদের স্টেটাও বেশ কমফোর্টেবল ছিল, এসি ছিল, ভালো ঘুম হয়েছে। এবং যখন ঘুম থেকে উঠে আমরা ছাদে বা ব্যালকনিতে গেলাম, তখন জায়গাটা দেখে বেশ ভালো লাগলো, কারণ চারিদিকে সবুজ আর সবুজ। আপনারাও এসে ফিল করবেন যে কতটা অফবিট লোকেশনে অবস্থিত এই হোমস্টেটা। এক্স্যাক্টলি 7:30 বাজে আমরা চেক আউট করে নিয়েছি। হোমস্টের ব্যাপারে বলে দিই, এখানে টোটাল 4খানা রুম রয়েছে। আমরা যে ফ্লোরে ছিলাম ওখানে 3টে রুম, আর তার উপরে ফ্লোরে একটা রুম রয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি গোবিন্দঘাটের উদ্দেশ্যে, যেটা এখান থেকে প্রায় 290 কিলোমিটার দূরে, এবং ম্যাপে যেটা দেখছি প্রায় 9 ঘন্টা দেখাচ্ছে, বাট আমাদের মনে হচ্ছে 10-12 ঘন্টা তো মিনিমাম লেগেই যাবে, কারণ আমরা দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো টুকটাক। আমাদের গাড়িও এসে গেছে, আমরা গাড়ি বুক করে নিয়েছি পুরো ট্রিপটার জন্যই। তো চলুন এবার বেরোনো যাক। সামনে অপেক্ষা করছে একটা লম্বা জার্নি। মেঘলা আকাশ আর চারপাশে সবুজে মোড়া পাহাড়গুলো যেন ধীরে ধীরে আমাদের এবারের মতো বিদায় জানাচ্ছে। মনে মনে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আর মহাদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আবারও রওনা দিলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ির ভেতরে তখন জমে উঠেছে ভরপুর আড্ডা। রাস্তাঘাটও ছিল অসাধারণ, পাহাড়ি রাস্তার মসৃণ বাঁক। তবে রাস্তার সৌন্দর্যের থেকেও বেশি মুগ্ধ করছিল দুই পাশের এই ঘন সবুজের সমারোহ। সারি সারি গাছ, যেগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। প্রায় 9টা বাজে আমরা এসে পৌঁছালাম ঋষিকেশ। আমাদের এই ট্রিপের শেষ দিন আমরা ঋষিকেশে স্টে করছি, তখন আমরা ঋষিকেশটা ঘুরে দেখব। এর আগেও আমরা ঋষিকেশ এসেছিলাম, তার ব্লগ আছে, আপনারা দেখতে পারেন। প্রায় 9:30 বাজে। ঋষিকেশ থেকে অনেকটাই এগিয়ে আমরা এখন দাঁড়ালাম এই যে সানশাইন রেস্টুরেন্ট, একদম রাস্তার ওপরেই। এখানেই ভাবছি আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা নিয়েছি আলু পরোটা, যে সবজি আছে কয়েকটা, তার সাথে এটা হচ্ছে পোহা, তার সাথে চা। কেমন আলু পরোটা কেমন? হ্যাঁ, অ্যাভারেজ দাদা, ঠিকঠাক। এখন বাজে এক্স্যাক্টলি 10:03। আমাদের এখানে ব্রেকফাস্ট হলো। আমাদের এই ট্রিপের মেইন হাইলাইটস হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড হেমকুন্ড সাহেব ট্রেক। তো সেজন্যই আমরা হরিদ্বার থেকে যাচ্ছি গোবিন্দঘাটের দিকে। ঋষিকেশকে পেছনে ফেলে যতই আমরা এগিয়ে যেতে শুরু করলাম, ততই যেন চারপাশের দৃশ্যপট বদলে যেতে লাগলো। বিশাল চওড়া পিচের রাস্তা, আর গাড়ি থেকে দেখতে পাচ্ছি দূরের ঘন সবুজ পাহাড়গুলোর মাথায় সাদা সাদা মেঘের আস্তরণ। উফ, প্রকৃতি নিজেই যেন যত্ন করে সাজিয়ে দিয়েছে উত্তরাখণ্ডের এই পাহাড়গুলোকে। মাঝে মাঝেই মনে হচ্ছিল আমরা যেন কোনো সিনেমার দৃশ্য দেখছি। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা স্রোত।
গাড়ির জানালার বাইরে তাকালেই নতুন নতুন দৃশ্য। সত্যি বলতে কোন দৃশ্যটা দেখবো আর কোনটা ক্যামেরাবন্দি করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। উত্তরাখণ্ডের এই রাস্তাগুলোর একটা আলাদা জাদু আছে। বিশেষ করে বর্ষাকালে এই সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। প্রতিটা বাঁক, প্রতিটা পাহাড়, প্রতিটা নদী আর প্রতিটা পথ যেন নিজের মতো করে একটা গল্প বলে। এখন প্রায় 1:30 বাজে, কিছুক্ষণের মধ্যেই আমরা কর্ণপ্রয়াগ পৌঁছাবো। সকাল থেকে কিন্তু ওয়েদার ক্লাউডি ছিল, বাট বৃষ্টি হয়নি। এখন বৃষ্টি চালু হয়েছে হালকা হালকা, তার সাথে আবার নীল আকাশের দেখাও পাওয়া গেছে। মানে বোঝা যাচ্ছে না আমরা পরবর্তীকালে কীরকম ওয়েদার পাবো, বাট যদি আপনারা জুলাই মাসের লাস্টে বা অগাস্টের শুরুতে এরকম আসেন তাহলে এরকম ওয়েদার কিছুটা এক্সপেক্ট করতে পারেন। প্রায় 1:45 বাজে, কর্ণপ্রয়াগ থেকে একটু এগিয়ে আমরা একটা জায়গায় এখন লাঞ্চ করতে ঢুকেছি। এই হচ্ছে রেস্টুরেন্টটা, এখানে পার্কিংও আছে আর এখানে আমরা বসেছি। এই রেস্টুরেন্টে আমরা দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে ভেজ থালি, যার মধ্যে কোনো রকম কোনো সবজি ছিল না, জাস্ট ভাত ডাল, একটা কীরকম একটা গ্রেভি টাইপের ছিল, আর একটা পাঁপড় ভাজা এক্সট্রা করে নিয়েছিলাম 15 টাকা দিয়ে, আর নিয়েছিলাম প্লেন ধোসা। খাবারের টেস্ট মোটামুটি বলতে পারেন খুব একটা ভালো না, প্রাইসটা একটু হাইয়ের দিকে। মানে ভেজ থালি, এই থালিটার দাম 160 টাকা। আমার মনে হলো ওখানে না খেয়ে পাশেরটায় খেলে ভালো হতো। আমরা যে জায়গাটা খেলাম তার থেকে কিছুটা এগিয়ে এসে দেখলাম আরও বেশ কয়েকটা ভালো ভালো রেস্তোরাঁ আছে। অ্যাকচুয়ালি আমাদের সকালের এক্সপিরিয়েন্সটা কীরকম হয়েছে, আমরা খুব একটা ভালো পাইনি, তার জন্য ভাবছিলাম হয়তো যেটা পাচ্ছি সেটাই খেয়ে নিই, পরবর্তীকালে যদি না পাই। কিন্তু দেখলাম আরও বেশ কয়েকটা ভালো ভালো ছিল। তো ট্রাই করবেন এই জায়গাটায় আপনারা খেয়ে নিতে, কারণ সকালবেলা যদি আমাদের টাইমেই বেরোন তাহলে লাঞ্চের টাইমে ঠিক এখানে পৌঁছে যাবেন, তো আপনাদের সুবিধা হবে জার্নিটা করতে। কিছুক্ষণ আগেও রোদ্দুর বেরিয়েছিল, হালকা হালকা গরম লাগছিল, এখন আবার দূরে দেখুন বৃষ্টি চালু হয়েছে এই যে, আর পাশ দিয়ে অলকানন্দা নদী বয়ে যাচ্ছে। বাট জলের কালার দেখে এখন বুঝতেই পারছেন যে বর্ষায় কীরকম কালার থাকে এখানে। গাড়ির ভেতরে তখন একটা হালকা ভলিউমে গান বাজছে আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সামনের কাঁচে জমে থাকা বৃষ্টির ফোঁটা আর ওপারে মেঘে ঢাকা সবুজ পাহাড়। সত্যি বলতে এর থেকে সুন্দর রোড ট্রিপের অনুভূতি আর কিছুতে পাওয়া যায় না। এটা একটা ডেডলি কম্বিনেশন। আর তারপর সামনে যে দৃশ্যটা চোখে পড়ল, উফ, এমন সৌন্দর্যকে ক্যামেরাতে পুরোপুরি তুলে ধরা সত্যি সম্ভব নয়। উত্তরাখণ্ডের পাহাড়ের প্রতিটা মোড় ঘুরলেই যেন নতুন একটা দৃশ্য। কোথাও মেঘ এসে পাহাড়কে ছুঁয়ে যাচ্ছে, কোথাও আবার পাহাড়ের গা বেয়ে নেমে আসছে কুয়াশা। দূরে জমে থাকা সাদা মেঘের ঘনঘটা আর সবুজ পাহাড় চোখ সরাতে দিচ্ছিল না। এখন বৃষ্টিটা একদম থেমে গেছে, রাস্তায় যাওয়ার পথে একটা ব্রিজে দাঁড়িয়েছি। অপূর্ব ভিউ সামনে দেখুন একবার। আর এই যে দুটো নদী মিশছে দেখতে পাচ্ছেন হয়তো, বাট এই মুহূর্তে না কালারগুলো এরকম হয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। এটা আপনারা যখন সিজনে আসবেন অথবা শীতকালে তখন কিন্তু ভালো বোঝা যায়। আর ওদিকে সুন্দর ক্লাউডস গুলো বোঝা যাচ্ছে, দারুণ লাগছে এখানটা। এখনো আমাদের ডিস্টেন্স কভার করতে হবে প্রায় 69 কিলোমিটার, হয়তো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেছে, দেখুন ওপরটা কি সুন্দর লাগছে, নীল আকাশ, সাদা মেঘ, নিচে নদীটা বয়ে যাচ্ছে। উত্তরাখণ্ড আবারও প্রমাণ করে দিচ্ছিল কেন এই পাহাড়ে একবার এলে বারবার ফিরে আসতে ইচ্ছা করে। সত্যি বলতে এই মুহূর্তে গন্তব্যের থেকেও বেশি উপভোগ করছিলাম এই পথটাকে। রাস্তার দুপাশে যে দৃশ্যগুলো চোখে পড়ছিল সেগুলোকে ভাষায় বর্ণনা করার মতো ক্ষমতা আমার সত্যিই নেই। একদিকে সবুজের অফুরন্ত সমারোহ, অন্যদিকে পাহাড়ের বুক চিরে বয়ে চলার নদী, তার উপর মাঝে মাঝে নীল আকাশের উঁকি, উফ, সব মিলিয়ে একেবারে ফাটাফাটি। বর্ষাকালে আসার আবার এটাই মজা, মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর ওয়াটারফলস দেখতে পাবেন। তার উপরে এই পাহাড়ের চূড়াটা দেখুন, সাদা মেঘগুলো যেন নাচ করছে ওখানে। বর্ষার ছোঁয়ায় আশপাশের গাছপালাগুলো বেশ নতুন প্রাণ ফিরে পেয়েছে। পাতাগুলোর সেই উজ্জ্বল সবুজ রং, সব কিছু মিলিয়ে পরিবেশটা এতটা ফ্রেশ লাগছিল যে মনটা বারবার জানালার বাইরেই হারিয়ে যাচ্ছিল। সব মিলিয়ে জার্নিটা আমরা এক কথায় দারুণ উপভোগ করছিলাম। যারা বর্ষাকালে সেলফ ড্রাইভ করে উত্তরাখণ্ডে আসতে চান
মাঝে মধ্যে সিচুয়েশান এরকমও হতে পারে। দেখুন রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে গেছে, ইনক্লুডিং আমাদের গাড়ি। কি হচ্ছে ওখানে বোঝা যাচ্ছে না, বাট কোনো একটা গাড়ি ওখানে স্টাক হয়ে গেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, এখানে দেখুন প্রচণ্ড কাদা হয়ে আছে। আমাদের ওই গাড়িটা, আমরা নেমে এলাম, পায়েলরা ভেতরে আছে। এই হচ্ছে দেখুন চাকা কিভাবে স্কিড করছে। বর্ষাকালে যে কোনো পাহাড়ে ল্যান্ডস্লাইডের চান্স থাকে ঠিকই, কিন্তু এরকম দৃশ্য দেখতে পাওয়ার জন্য কিন্তু বর্ষাকালেই আসতে হবে। প্লাস ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা হেমকুন্ড সাহেব, এই যে দুটো ট্রেক হয়, এটা কিন্তু এই মনসুন ট্রেকই হিসাবেই বিখ্যাত। তার জন্যই কিন্তু আসা, এবং চারদিকে আমরা যেরকম ল্যান্ডস্কেপ ভিউ দেখছি, জাস্ট অসাধারণ। সন্ধ্যা এখন 6টা বাজে, আমরা এসে পৌঁছালাম যোশীমঠ। এখান থেকে আমাদেরকে এখনও প্রায় আধ ঘন্টা ট্রাভেল করতে হবে। যারা যোশীমঠ পরবর্তীকালে আসবেন, আমাদের ফুল ডেডিকেটেড একটা ভিডিও আছে, চাইলে চেক করতে পারেন। এই হচ্ছে যোশীমঠের নৃসিংহ মন্দির, খুব বিখ্যাত মন্দির, এবং এখান থেকে দুটো পাহাড় দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্লিপিং বিউটি, এটা হচ্ছে নাক, এটা হচ্ছে কপাল, আর তার পাশেই আছে এলিফ্যান্ট, সুর, এই দিকটা গলা, এদিকটা পিছন। গুগল ম্যাপ তখনও দেখাচ্ছে গন্তব্যে পৌঁছাতে আরও প্রায় 18 কিলোমিটার পথ বাকি। যোশীমঠ থেকে গোবিন্দঘাট যাওয়ার এই পথটা ঠিক ততটাই সুন্দর যতটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাহাড়, আর তার মধ্যেকার সেই পথ ধরেই ছুটে চলেছে আমাদের গাড়ি। এখন বাজে এক্স্যাক্টলি 6:51। আমরা গোবিন্দঘাটে এসে পৌঁছালাম। আমরা যে হোটেলে থাকবো, হোটেলের নাম হচ্ছে শুভম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এদিকে হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছি। ভাবুন আসতে কতটা সময় লেগে গেল আমাদের, কখন বেরিয়েছি সকালে। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, এখানে সুন্দর একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। তার সাথে আমাদের রুম হচ্ছে বোধহয় উপরে উঠে এসে এরকম সুন্দর একটা খোলা জায়গা আছে। আর এখানে আমাদের পাশাপাশি দুটো রুম অ্যালট করা হয়েছে। আপনাদেরকে একটা রুম দেখালেই আপনারা বুঝে যাবেন কীরকম, একই রকম রুম। এখানে একটা বড় কিং সাইজ বেড রয়েছে, আরামসে 3 জনের হয়ে যাবে। রুমের সাইজ কিন্তু ছোট। এখানে একটা টেবিল চেয়ার, আর তার সাথেই নদীর ভিউ একবার দেখুন, অপূর্ব লাগছে। একটা ফ্যান আছে, আর তার সাথে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াশরুম এখানে আছে, গিজার অবশ্যই থাকা উচিত, বেসিন আছে, ওয়েস্টার্ন টয়লেট, এটাও একটু ছোটোখাটোর মধ্যে। পাশের রুমটাও ওভারঅল একবার দেখিয়ে দিই, কারণ এখানে রুম নিয়ে অনেকের অনেক কোয়ারি থাকে। দেখুন একই রকমের রুম, দুটোই স্ট্যান্ডার্ড রুম বলতে পারেন। এই যে হোটেলটা আমরা চুজ করেছিলাম, এটা কিন্তু একদম গোবিন্দঘাটের মেন জায়গায়, আর এই ছাদ থেকে দাঁড়িয়ে ভিউটা একবার দেখুন কি অপূর্ব লাগছে। যারা এখানে আসছেন তারা কিন্তু সবাই এখানে গাড়ি পার্ক করছেন। দেখুন আমাদের গাড়িও এখানে পার্কিং হয়ে আছে নিচে। তো এই জায়গাটা কিন্তু থাকার জন্য ভীষণ ভালো। এখানে আমাদের পার রুম পার নাইট খরচা পড়েছে 2000 টাকা, যার মধ্যে মনে হচ্ছে ব্রেকফাস্টটা ইনক্লুডেড আছে। প্রাইভেট গাড়ি নিয়ে আমরা এসেছি, আপনারা শুধুমাত্র যদি ড্রপ নেন তাহলে খরচা পড়বে 7500 টাকা থেকে 8500 টাকা। ছোট গাড়ির কিছুটা ডিপেন্ড করে আপনারা কোথা থেকে গাড়িটা নিচ্ছেন, দেরাদুন, ঋষিকেশ নাকি হরিদ্বার, এবং কোন সিজনে আপনারা আসছেন সেটাও কিন্তু কিছুটা ডিপেন্ড করে। এবার বলে দিই, যারা সোলো ট্রাভেলার, যারা একটু কম খরচের মধ্যে এখানে আসতে চাইছেন, তারা স্টেট বাস অ্যাভেল করতে পারেন। ঋষিকেশ থেকে সকাল 4টে থেকে 4:30-এর মধ্যে একটা গভর্নমেন্টের বাস আছে, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 600 টাকা। এখানে যখন বাসটা এসে পৌঁছায় তখন বিকাল 3টে থেকে 4টে বেজেই যায়, কারণ রাস্তাটা অনেকটা লম্বা এবং জ্যাম থাকলে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে, তাই হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। প্রাইভেট বাসও কিন্তু অ্যাভেলেবেল আছে, যার ভাড়া হচ্ছে, যেটা শুনলাম, জনপ্রতি 800 টাকা করে। এবার সেটা ছাড়ার, মানে ঋষিকেশ থেকে বা হরিদ্বার থেকে সেটা ছাড়ার লাস্ট টাইম হচ্ছে সকাল 10টা থেকে 11টার মধ্যে। কারণ দেখলেন আমাদেরই আসতে কতটা সময় লাগলো, এবার বুঝতেই পারছেন বাসেও আসতে কিন্তু ভালোই সময় লাগবে। এখান থেকে যখন আপনারা যাবেন তখন ভোর 4টের সময় বদ্রীনাথ থেকে একটা বাস ছাড়ে, যেটা এখানে এসে পৌঁছায় 4:30 থেকে 4:45টার মধ্যে। সেই বাসটাও অ্যাভেল করতে পারেন, সেটা সরকারি বাস। তাছাড়াও কিন্তু আপনারা প্রাইভেট বাসও পেয়ে যাবেন এখান থেকে যাওয়ার 800 টাকা থেকে 900 টাকা। যদি কারো বাসে প্রবলেম হয়, এতটা লং রুট, মনে হতে পারে যে ভমিটিং হতে পারে বা সমস্ত কিছু, তার জন্য কিন্তু সুমো গাড়ি আছে বা সাফারি গাড়ি আছে, এবং টেম্পো ট্রাভেলারও আছে। ওখান থেকে টেম্পো ট্রাভেলারের ভাড়া হচ্ছে জনপ্রতি 800 টাকা, এখান থেকে টেম্পো ট্রাভেলারের ভাড়া হচ্ছে জনপ্রতি 1000 টাকা, 200 টাকা এখানে বেশি, কিছু একটা সিন্ডিকেটের চার্জ এখানে আছে।
যদি মনে করেন মানে এখান থেকে কিন্তু যাওয়ার বা ওখান থেকে আসার কিন্তু গাড়ি অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। আপনারা সোলো ট্রাভেল যারা করছেন তারা কিন্তু আসানিসে গাড়ি পেয়ে যাবেন। আবার একটা উপায় বলে দিচ্ছি, ভালো উপায়। ধরুন আমরা যেরকম প্রাইভেট গাড়ি নিয়ে এলাম, গাড়িটা ছেড়ে দিচ্ছি, গাড়িটা কালকে ফাঁকা ফিরে যাবে, এরকম ধরুন 3-4 জন আপনারা বন্ধুবান্ধব সবাই মিলে আছেন, আপনারা সেরকম কোনো গাড়িকে টার্গেট করলেন যে সন্ধ্যেবেলা যেটা আসছে পরের দিনকে সেটা ফাঁকা ফিরে যাবে, তাদের সাথে যদি একটু বার্গেন করতে পারেন তাহলে কিন্তু 4-5 হাজার টাকার মধ্যে আপনারা ঋষিকেশ পৌঁছে যাবেন। তো এইভাবে আপনারা টেম্পো ট্রাভেলার হোক বা সাফারি গাড়ি হোক বা বাস হোক বা এইভাবে প্রাইভেট গাড়ি অ্যাভেল করেও কিন্তু খুব কম খরচায় ওখানে চলে যেতে পারেন। যেহেতু ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুন্ড সাহেব দুটো ট্রেকই এখান থেকে চালু হয়, মানে এখান থেকে কালকে আমরা যাব ঘাঙ্গারিয়া, ঘাঙ্গারিয়া থেকেই বেসিক্যালি ট্রেকটা চালু হয়। এখান থেকে আবার ঘাঙ্গারিয়া মানে কিছুটা যাব আমরা শেয়ার গাড়িতে, 50 টাকা করে পার পার্সন, আর তারপর ঘাঙ্গারিয়া আমরা হেঁটে যাব। তো আপনারা কিন্তু খুব কম খরচায় এই ট্রেকগুলো কমপ্লিট করতে পারেন, যেরকমভাবে আমরা আইডিয়া দিচ্ছি। এই পুরো সিরিজটা দেখুন, আশা করছি আপনাদের এই পুরো মানে এই জায়গাগুলো প্ল্যান করতে খুব সুবিধা হবে। এবার একটু রেস্ট নেব, তারপর আমরা ডিনার করব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। পায়েল নিয়েছে ভেজ থালি, তার মধ্যে রুটি ভাত দুটোই আছে, এখানে একটা সবজি আছে, কিছু একটা ডাল আছে আর পেঁয়াজ। আমরা নিয়েছি রুটি, তার সাথে এই হচ্ছে মিক্স ভেজ। আমরা হোটেলে ঢোকার পরে হোটেলেরই খাবার নিয়ে নিয়েছিলাম। খাবার কেমন লাগলো দাদা? খাবার was too good. I mean, যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেটার। ভালো খেয়েছি। খাবারের সাথে there's a surprise যেটা আরো বেটার। হ্যাঁ। এটা আজকে হবে নাকি বলতে পারছি না, মানে নেক্সট ব্লগে হয়তো মেবি সেই মানুষটাকে আমরা নিয়ে আসতে মানে পারবো। খাবারটা কখন শেষ হয়ে গেল বুঝতে পারিনি। বুঝতে পারিনি। And দারুণ আমরা it was again like সিসনে। হ্যাঁ, সিসনেতে আমরা কখন কত গিলে ফেলেছি আমরা বুঝতে পারিনি। এক্স্যাক্টলি। আজকেও পায়েল ওর বউ অর্ডার দিয়ে যাচ্ছে, ও বেচারা দেখে যাচ্ছে যে মানে রুটি আসছে, তরকারি আসছে, আর শেষ। না সত্যি ভালো খেয়েছে। আচ্ছা জার্নি কি বলবে জার্নিটা? আমার কিন্তু জার্নিটা দারুণ লেগেছে, মানে স্পেশালি আমরা মনসুনে মানে এই সময় তো আসে সবাই, যা ভিউ পেয়েছি এটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে এত সুন্দর এই রোডটা হতে পারে বর্ষাকালে। আমাকে বারণ করেছিল বাড়ি থেকে যে বৃষ্টি হচ্ছে আর ল্যান্ডস্লাইড হবে, ফেমাস ফর রাইট, তাই না? তো বাট যা ভিউ দেখেছি অসাধারণ। আপনারা দেখবেন নিশ্চয়ই একদম। ভিডিওতে। তো এখন খাওয়া দাওয়ার পরে আমি আর দাদা একটুখানি হাঁটতে বেরিয়েছি, আপনাদেরকেও হাঁটতে হাঁটতে জায়গাটা দেখাবো, আর এখানে কয়েকটা আরো বেশ ভালো হোটেল আমরা Yes. চোখে পড়লো সেটাও আপনাদেরকে দেখাবো, যাতে পরবর্তীকালে গোবিন্দঘাটে এলে আমাদের হোটেলটা তো রইলই, তাছাড়াও আর বেশ কিছু অপশনস আমরা দেখিয়ে দিচ্ছি, যেখানে চাইবেন আপনারা থাকতে পারেন, খেতে পারেন। রাইট। এখানে একটা চোখে পড়ছে হোটেল নন্দা দেবী, তার পাশেই ওদের রেস্টুরেন্ট আছে, এখানে খেতে পারেন। আর বেসিক্যালি এটা একটা মার্কেট এরিয়া, মানে দেখুন বিভিন্ন রকম শাকসবজি ফল এগুলো সমস্ত বিক্রি হচ্ছে, জলের বোতল এখানে আছে। আর এই হচ্ছে রাস্তাটা যেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। তার মধ্যে সব থেকে বড় যে হোটেলটা আমরা দেখতে পেলাম দ্যাট ইজ হোটেল মঙ্গলম। এই যে দেখুন, এই হোটেলটা বাইরে থেকে দেখতে খুব ভালো লাগলো, এবং এখানেও আমার মনে হচ্ছে রেস্তোরাঁ আছে মেবি। হোটেলটা ভীষণ বড়। এদিকে দেখুন হোটেল নিউ বদ্রি, এটাও একটা অপশন। তার পাশে আছে বদ্রিশ, এটা অ্যাকচুয়ালি হোটেল কাম রেস্টুরেন্ট, দুটো একসাথে আপনারা পেয়ে যাবেন। এখানে আরেকটা আছে, এটার নামটা এক্স্যাক্টলি আমি দেখতে পাচ্ছি না, বাট প্রচুর পর্যটক এই মুহূর্তে এখানে আছে। আচ্ছা হোটেল গঙ্গা, এটাও একটা আছে। তো বেসিক্যালি এখানে কিন্তু আমি দেখলাম যে সোলো ট্রাভেলার দাদা প্রচুর এসেছে, প্রচুর এসেছে। হ্যাঁ, আমরা মানে ডিনার করতে করতে আলাপ হলো আরেক আঙ্কেলের সাথে। হ্যাঁ। হি ইজ ইন হিজ 70s, হ্যাঁ, 30 ইয়ার্স অফ ট্রাভেলিং এক্সপিরিয়েন্স। 30+ years of traveling experience প্লাস এই ট্রেকটা ভ্যালি ফ্লাওয়ার্স এন্ড হেমকুন্ড আগে করে গেছে, আবার বছর এসেছে। আগে আবার এসেছেন। চিন্তা করা যায়, মানে কিছু কিছু মানুষজন জাস্ট পিওর পাগল ভ্রমণের জন্য। এই যে দেখুন এখানে আরো একটা হোটেল আছে ছোট, মানে বেসিক্যালি এটাই হচ্ছে কিন্তু মেন গোবিন্দঘাট যে জায়গাটা সেটা। এখানে আশুতোষ রেস্টুরেন্ট আছে, আর সমস্ত গাড়িগুলো যেরকমটা বললাম এখানেই পার্ক করা আছে। আর আমাদের হোটেলটা হচ্ছে এই রাস্তা দিয়ে কিছুটা জাস্ট নেমেই। এখানে দেখুন একটা লোকাল খাবারের দোকান আছে, চপ সিঙ্গাড়া এই সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো অসুবিধা নেই, সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। তার সাথে মোবাইল নেটওয়ার্কের কথা বলে রাখি যে একটু উইক, জিও বা এয়ারটেল দুটোই, বাট এখানে ওয়াইফাই ফেসিলিটি যেহেতু অ্যাভেলেবেল আছে, তো আমাদের খুব একটা সমস্যা হচ্ছে না। আজ তবে এইটুকুই থাক, পরের পর্বে দেখা হচ্ছে গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়া পর্যন্ত সেই অসাধারণ ট্রেকের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আমাদের এই উত্তরাখণ্ড যাত্রার পরবর্তী পর্বগুলোর জন্য।